সরকার সঠিকভাবে প্রত্নতত্ত্ব স্থাপনার তালিকা তৈরি করতে পারছে না এমন অভিযোগ এনে আরবান স্টাডিজ গ্রুপ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান ২০১৭ সালে পুরান ঢাকার ২২০০ ইমারতকে প্রত্নতাত্ত্বিক সম্পদ উল্লেখ করে উচ্চ আদালতে রিট করে। ২০১৮ সালে স্থাপনাগুলো অক্ষত রেখে সেগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য নির্ণয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। ৬ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মাঠ পর্যায়ে জরিপ শেষ করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর। ফলে তৈরি হয়েছে অচলাবস্থা। ভোগান্তি পোহাচ্ছেন ভবন মালিকরা, গোপনে ধ্বংসও করছেন সেসব। মাহমুদুল হাসানের ক্যামেরায় মৌমিতা জান্নাতের ৩ পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। হাজী ওসমান গনি রোডের বহুতল ভবনের ভিড়ে ১২৩ নম্বর বাসাটি হয়তো হঠাৎ চোখে পড়বে না কারো, তবে একবার চোখে পড়লে চোখ সরানো কঠিন হবে। শতবর্ষ বাড়িটির নান্দনিক নির্মাণ শৈলীর পাশাপাশি রয়েছে ঐতিহাসিক মূল্য। ব্রিটিশ আমলে হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা কলেজের ছাত্রাবাস ছিল এটি। বর্তমানে বসবাসরত পরিবারটির সাথেও রয়েছে মুক্তিযুদ্ধ ও তৎকালীন আওয়ামী মুসলিম লীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্মৃতিময় সম্পর্ক। ঐতিহ্য সচেতন বাড়ির বর্তমান মালিকেরা মূল নকশা অবিকৃত রেখে চেষ্টা করছেন নিজেরাই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করতে। অনেক জায়গা থেকে শুনতে পারি, আরে এই দোতলা বাড়ি রেখে কি বেটার ২০ তলা বানাও, আর এটা ভাঙবেন কবে? একসময় ঢাকা কলেজের হোস্টেল ছিল। মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এই কিন্তু ঢাকা কলেজের ছাত্র হিসাবে এখানে ছিলেন। আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব এই বাড়িতে ঢাকা কলেজের হোস্টেল যখন ছিল তখন এখানে ছিলেন। অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ে ওঠে। আমার নেক্সট জেনারেশন যদি জানতে পারে যে আমাদের হেরিটেজ এটা ছিল, তাহলে সে আবার তার হেরিটেজ রাখার জন্য, দেশকে উন্নত করা নিয়ে যাওয়ার জন্য আরও চেষ্টা করবে। অন্যদিকে বিপরীত চিত্র চোখে পড়বে নারিন্দার দয়াগঞ্জের লালমোহন চক্রবর্তীর শক্তি ঔষধালয় বাড়িটির ক্ষেত্রে। শতাব্দী প্রাচীন আকর্ষণীয় প্রাসাদোপম বাড়িটির একাংশ বর্তমানে দখলে রয়েছে ২২টি পরিবারের, অন্য অংশ ব্যক্তি মালিকানাধীন বলে দাবি বসবাসকারীদের। ইচ্ছে মতো যেখানে যেরকম পরিবর্তন সম্ভব নিজেরাই করছেন। অথচ পুরাকীর্তি সংরক্ষণ বিষয়ক স্থপতি তাইমুর ইসলাম বলছেন, গ্রিক ও ব্রিটিশ স্থাপত্য রীতিতে নির্মিত ভবনটির যেটুকু টিকে আছে সেটুকুও অমূল্য সম্পদ। ঢাকায় এখন অল্প কিছু বিল্ডিং যেটা ব্রিটিশ পিরিয়ডে করা হয়েছে, যেগুলো দেখার পর আসলে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, এটাকে সংরক্ষণ করতে হবে। আমি যদি আর্কিটেকচারাল পার্টটাতে দেখি, এই যে নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার, আপনি এর ক্যাপিটালগুলো যদি আমরা একেবারে সামনের ভিউটা দেখি, সেই বড় বড় যে পিলারগুলো, ডাবল হাইট কলামগুলো এত ওয়েল প্রিজার্ভ, মানে কেউ কোনো দিন কিছু একটা মানে সামান্যতম রিপেয়ারের কাজ করেনি। ইতিহাসের নানান পর্বের উত্থান পতনের মধ্য দিয়ে ছুটে চলা বুড়িগঙ্গা নদীর দুরন্ত সহোদর নগর ঢাকা আর নানা শাসনামলের বর্ণবহুল স্মৃতির ঐতিহ্যপুরী এর পুরানো অংশটি। সেই পুরান ঢাকার ঐতিহ্য রক্ষার লড়াইয়ে নেমেছেন আরবান স্টাডিজ গ্রুপের ঐতিহ্য পাগল স্থপতি তাইমুর ইসলাম। ২২০০ স্থাপনার তালিকা তৈরি করে মাঠ পর্যায়ের জরিপের জন্য উচ্চ আদালত থেকে রিটের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি সেগুলো যাচাই বাছাইয়ের নির্দেশনাও এনেছেন তিনি। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২২০০ ভবনের মালিকেরা প্রয়োজনীয় সংস্কার কিংবা পুনর্নির্মাণ কোনোটাই করতে পারছেন না। ফলে তৈরি হয়েছে চূড়ান্ত অচলাবস্থা। ফরেস্ট ফায়ার হয় না, যখন একেবারে ঘরের কাছে চলে আসে তখন ডেসপারেটলি ফাইট করতে হয়। হ্যাঁ, আমরা যেখানে আসছি পুরান ঢাকায় যদি ঐতিহ্য সংরক্ষণের বিষয়টা নাও অর নেভার, যদি হয় এখন হবে, নাইলে আর হবে না, এটা শেষ। বিশেষজ্ঞরা তাইমুর ইসলামের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালেও একে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থাকে নিন্দনীয় বলছেন। এটা তো খুব সহজেই ২২০০ বিল্ডিং তো কিন্তু অনেক বড় তালিকা নয়। এখনই আপনি যদি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য পরিকল্পনা বা আপনার প্রকৌশলে যে স্টুডেন্ট যারা আছে, আপনি তাদেরকে কাজে লাগান না, আপনি ১ থেকে ২ সপ্তাহ কাজে লাগালেই কিন্তু আপনি অ্যাসেসমেন্টটা করিয়ে নিয়ে আসতে পারবেন। এটা কোনো আসলে কোনোভাবে এটা মানে সেন্সেবল কোনো কাজ না, এটা ননসেন্স হচ্ছে আর কি, নুইসেন্স হচ্ছে। করছেটা কি প্রত্নতত্ত্ব অধিদপ্তর? আমরা কি আদৌ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো কার্যক্রম দেখি ঢাকা শহর এবং তার আশেপাশের এই প্রত্নতাত্ত্বিক অধিকারগুলো, প্রত্নতাত্ত্বিক এই ঐশ্বর্যগুলো ইমিডিয়েটলি এনলিস্টেড করা
জরুরি দাবি বলে মনে করি। মাঠ পর্যায়ের জরিপে নানা ধরনের সংকট এবং লোকবলের অভাবের কারণেই এই দেরি উল্লেখ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দাবি জরিপের বেশিরভাগ কাজই শেষ হয়েছে। প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের টিম 1850টা বাড়ি পেয়েছে বা 45টা বাড়ি, বাকি বাড়িগুলোর কোনো অস্তিত্ব আমরা পাইনি। 1850টা বাড়ির মধ্যে বেশিরভাগ বাড়িতে আমাদের টিম ঢুকতে পারে নাই, মানে দা কুড়াল নিয়েও আমাদেরকে মানে কি বলা হবে মারতে বা আমাদের ক্যামেরা কেড়ে নেওয়া অনেক রকমের করা হয়েছে। সংশোধন বিয়োজনের পরেই আমরা আসলে চূড়ান্ত প্রতিবেদনটা আমরা হাইকোর্টে সাবমিট করতে পারবো। খুব বেশি সময় হয়তো আমাদের লাগবে না। তবে রাজধানীর ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক এবং যোগাযোগের দিক থেকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণের সক্ষমতা অনেক বেশি সিটি কর্পোরেশনের। ওখানে কি আপনার বিশেষায়িত কোনো পেশাজীবীরা আছেন? ওখানে কতজন পেশাজীবী আছে আর কতজন জেনারেলিস্ট আছে, এটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, ওখানে একজনও স্থপতি নাই, গুটি কয়েক প্রকৌশলী আছে, কোনো পরিকল্পনাবিদ নাই, তারপরে হচ্ছে আপনার প্রত্নতত্ত্ববিদ নাই। কিন্তু সিটি কর্পোরেশনের প্রকৌশল অধিদপ্তর তো বড়, ওখানে স্থপতি আছে, একজন দুজন হলেও আছেন, পরিকল্পনাবিদ আছেন। আর আরেকটি বিষয় হচ্ছে ওনাদের কিন্তু আর্থিক যে বিষয়গুলো সেটা সক্ষমতা ভালো, বা আপনার ফান্ডিংয়ের অ্যাক্সেসিবিলিটি ভালো। আপনার নিজস্ব অর্থায়ন হোক, সরকারের কাছে হোক বা বিদেশি সংস্থা হোক, এই জায়গাগুলোতে অ্যাক্সেস করার জন্য সিটি কর্পোরেশনের যতটুকু সক্ষমতা আছে ওই সক্ষমতা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নাই। ঐতিহ্য ধ্বংসে সক্রিয় নানা পক্ষের তৎপরতা কমানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা যদি কমানো সম্ভব না হয়, তাহলে রাজধানী সহ সারা দেশের প্রত্নসম্পদ রক্ষায় স্বতন্ত্র ঐতিহ্য রক্ষা কমিশন গঠনের দাবিও জানিয়েছেন বিশেষজ্ঞরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।